আমি তোমার জীবন থেকে সরে যাব কমলিনী। নতুনের মুখে এই কথা শুনে কমলিনী চিৎকার করে ওঠে, না, এমন কথা তুমি বলবে না। অন্যদিকে অয়ন হাত জোর করে ক্ষমা চাইল কুর্চির কাছে। সম্পূর্ণটা জানতে ভিডিওটি এক্ষুনি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বসে থাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে, আর হাতে বই নিয়ে তখন বইটা মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। নতুন বারবার শুধু কমলিনীর কথায় চিন্তা করতে থাকে। কমলিনী বারবার তাকে প্রত্যাখ্যান শুরু করে দেয়। হঠাৎ করে নতুনের ঘরের দরজায় নক করতে থাকে কমলিনী। নতুন তখন প্রশ্ন করে, কে? কমলিনী বলে, আমি। দরজাটা একবার খুলবে? নতুন তখন বলে, আমি আসছি। নতুন তখন বিছানা থেকে উঠে গিয়ে দরজা খোলার জন্য সেখানে চলে যায় আর দরজা খুলে দেয়। দরজা খোলার পরই নতুনের সামনেই দাঁড়িয়ে থাকে কমলিনী। নতুন তখন বলে, আসো, ভিতরে আসো। এদিকে কমলিনীও ভিতরে চলে আসে। এদিকে নতুন যে অভিমান করেছে সেটা খুব ভালো করে বুঝতে পারে কমলিনী। নতুন কমলিনীর সঙ্গে কোনো কথা না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। আর কমলিনী তখন বলে ওঠে, কি ব্যাপার, তুমি কি আমার উপর কোনোভাবে অভিমান করে রেখেছো? আচ্ছা, তুমি দরজা কেন বন্ধ করলে? তুমি তো জানো আমি আসতে পারি। কমলিনীর মুখে এই কথা শুনে নতুন তখন মুচকে মুচকে হাসতে থাকে। নতুন তখন কমলিনীকে বলে, তুমি আমাকে হাসালে, তোমার হয়তোবা আত্মসম্মান বোধ আছে, আমারও আছে, কিন্তু আমার আত্মসম্মান বোধটা একটু বেশি। তুমি গতকাল যেভাবে আমাকে অপমান করেছো, আমি তো ভেবে নিয়েছি হয়তোবা তুমি আমার ঘরে আসবে না, সেজন্য দরজাটা বন্ধ করে দিয়েছি। কমলিনী তখন বলে, তুমি কি আমাকে ইনসাল্ট করে কথা বলছো? আমাকে অপমান করে কথা বলছো? দেখো, গতকাল যে সিচুয়েশনটা ছিল সেটা অন্যরকম ছিল। আমার মনের ভিতরে কি ছিল সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না, আর আমি সত্যিটাই বলে দিয়েছিলাম তোমাকে। নতুন তখন বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে সত্যিটা প্রকাশ করেছো এতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু এই সত্যিটা আমি কোনোভাবেই নিতে পারছিলাম না। এত কিছু আমি কার জন্য করেছিলাম কমলিনী? শুধু তো তোমার জন্যই আমি করেছিলাম, কিন্তু তুমি আমাকে পদে পদে অপমান অপদস্থ করিয়ে যাচ্ছ। আমার আত্মসম্মান বোধে সবটাই লাগছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। এত কিছু করার পরও আমাকে তুমি এভাবে ভুল বুঝলে, অপমান করলে। আজকে তুমি আমার ঘরে আসলে, কেন আসলে আমি সেটা ভালো করেই বুঝতে পারছি। দেখো কমলিনী, হয়তোবা তুমি আজকেও আমার ঘরে আসতে না, কেন আসলে? আমার ছাত্র কৃষাণু যে সত্যিটা প্রকাশ করেছে সেজন্য হয়তোবা তুমি এখন ভাবছো এই সব কিছুর মধ্যে আমি কোনোভাবে জড়িত নই। এতদিন তুমি ভেবেছিলে যে তোমার এই ছেলের অবস্থার জন্য আমি দায়ী, আর আজকে যখন জানতে পারলে এই সব কিছুর জন্য আমি দায়ী না, তোমার ছেলে এবং ছেলের বউ নাটক শুরু করে দিয়েছে, আর সেজন্য তুমি আমার কাছে এসেছো। দেখো কমলিনী, আমি সবটাই বুঝতে পারছি, তুমি হয়তোবা তোমার দিকটাই শুধু বিবেচনা করো, কিন্তু আমিও তো রক্তে গড়া মানুষ, আমার কথাটা কি বিবেচনা করলে না? নতুনের দিকে তাকিয়ে তখন কমলিনী বলে, তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ? গতকাল আমার মনের মধ্যে কি চলছিল সবটাই আমি তোমাকে খুলে বলেছি, কিন্তু তুমি আমার দিকটা বিবেচনা করছো না। অন্যদিকে কুর্চি ঘরে চলে আসে। কুর্চি ঘরে এসে আলমারি থেকে তার শাড়ি, কাপড় চোপড় সমস্ত কিছুই বের করে নেয়। রাতে কুর্চি অন্য ঘরে থাকবে সিদ্ধান্ত নিয়েছে। তখনই সেখানে অয়নদীপ চলে আসে। অয়নদীপ এসেই দেখতে পায় কুর্চি তার ঘরে এসে দাঁড়িয়ে রয়েছে, কাপড় চোপড় নিচ্ছে। আর তখনই অয়ন দরজাটা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আর তখনই অয়নকে দেখতে পায় কুর্চি। কুর্চি তখন অয়নের কাছে এসে বলে, আমি যাচ্ছি, আমি অন্য ঘরে থাকবো, আমি এখানে থাকবো না। তখনই অয়ন কুর্চিকে আটকায়, দেখো তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো, আজকে রাতটা তুমি এখানেই থাকতে পারো, আমি কিন্তু একটু আপত্তি করব না। কুর্চি তখন বলে, এত বছর যাবৎ আমি তোমার সঙ্গে থাকিনি, হঠাৎ করে পরপুরুষের সঙ্গে আমি কেন থাকতে যাব? আর তুমি কি করে ভাবলে যে আমি তোমার সঙ্গে থাকবো? এটা তুমি না একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, তুমি আমাকে কোনোভাবে আটকে রাখতে পারবে না। তখনই আবার অয়ন বলে, দেখো এত ঘাটতেরামি করো না তো, আমি যেটা বলছি তুমি সেটাই করো, তুমি এখানে থেকে যাও, কোনো সমস্যা তো আর হবে না একটা রাতের জন্য। কুর্চি তখন বলে, একটা রাতের জন্য হোক আর 2 রাতের জন্য হোক, আমি কোনোভাবে তোমার সঙ্গে থাকতে পারবো না। অয়ন তখন কুর্চিকে বলে, একটু বোঝার চেষ্টা করো, এটা একটা বিয়ে বাড়ি, তুমি তোমার ছেলের বিয়েতে এসেছো। এখন লোকে যদি জানাজানি করে যে আমার স্ত্রী আমার সঙ্গে থাকবে না, অন্য ঘরে গিয়ে থাকবে, তারা সেটা কি ভাববে সেটা তুমি একবার ভেবে দেখেছো? কুর্চি তখন অয়নের দিকে তাকিয়ে বলে, পাড়া প্রতিবেশী লোকজন কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসবে না, এত বছর যে তুমি আমাকে আনোনি সেটা কি তারা জানে না নাকি? আর এক রাতের জন্য তোমাকে অপদস্থ করবে, অপমান করবে, সেটা নিয়ে তুমি ভাবছো? এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ওপরে থাকবো, দরকার হলে ছাদে থাকবো, তবু আমি তোমার সঙ্গে থাকবো না। এদিকে তখনই আবার অয়ন রেগে যায়। অয়ন রেগে গিয়ে বলে, বাবা, বিছানা থাকলে কি এমন হয়ে যাবে? আমার সঙ্গে কি এত বছর থাকোনি নাকি? কয়েক বছর তো সংসার করেছো। তখনই কুর্চি বলে, হ্যাঁ করেছি, সেটা অনেক আগে, সেটা আমি একদম মুছে ফেলেছি। এখন কিন্তু তুমি আমার কাছে একদম অচেনা, অচেনা পুরুষের সঙ্গে আমি কোনোভাবেই থাকতে পারবো না। তখনই অয়নদীপ বলে ওঠে, আমি বিছানার মধ্যে একটা কোলবালিশ দিয়ে দেবো মাঝখানে, তবু তুমি থাকতে পারো। কুর্চি বলে, এসব কিছু বলে না আমাকে সামনে রাখতে পারবে না, আমার এখন না কষ্ট হচ্ছে জানো তো, আমার কেন জানি মনে হচ্ছে আমার ছেলের মাথাটা তুমি না হয় খেয়ে ফেলেছো, ভুলভাল বুঝিয়ে আমার সঙ্গে যেন কোনোভাবে কন্ট্যাক্ট না করে। অন্যদিকে কমলিনী ভীষণই কান্নায় ভেঙে
পড়ে। নতুনের এই অপমানগুলো কোনোভাবেই সহ্য করতে পারছে না। নতুনকে বোঝানোর চেষ্টা করে আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা মায়েরই তো এরকম সিচুয়েশন তৈরি হয়, বড় বড় ছেলে মেয়ে রয়েছে। নতুন তখন বলে সেটা আমার কাছে কোনো ফ্যাক্ট না, আমি তোমাকে সেদিন আনতে গিয়েছিলাম আমার ঘরে শুধুমাত্র তোমাকে ঘুম পাড়ানোর জন্য। দেখো তুমি যে কথাটা আমাকে বললে না, সেই কথাটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমি তোমার ঘরে গিয়েছিলাম, তুমি আমাকে কি বললে যে আমার ছেলের অবস্থা খারাপ, তুমি বাসর সাজানোর জন্য আমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছ। এই কথাটা তুমি কি করে বলতে পারলে? তুমি আমাকে এই চিনেছ? এত বছর যাবৎ তোমার সঙ্গে আছি, বন্ধুত্বের মতো আচরণ করছি। দেখো সবসময় যে বাসর করতে হবে এমনটা নয়। আমি তোমার হাতে হাত রেখে তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে তোমার ঘুমানোর প্রয়োজন, তুমি আমার সঙ্গে চলো, তুমি একা থাকলে ঘুমাবে না, তোমার শরীর খারাপ হবে। সেটাই আমি তোমাকে বোঝানোর জন্য তোমার ঘরে গিয়েছিলাম, কিন্তু না, তুমি আমাকে উল্টো বুঝিয়ে তুমি নিজের স্বার্থের জন্য তুমি আমাকে এই অপমানটুকু করেছো। আমি ধরেই নিয়েছি হয়তোবা তুমি কোনোদিন আমার ঘরে আসবে না, তাই আমি আজকে নিজের ইচ্ছায় দরজাটা বন্ধ করে দিয়েছি। আমি তো ভেবেই নিয়েছি তুমি আমার ঘরে আসবে না, তুমি এখনও চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি কোনোভাবে আমার সঙ্গে থাকতে পারবে না কমলিনী। দেখো আমার কিন্তু একটা আত্মসম্মান বোধ রয়েছে, এটা নয় যে আমি তোমার পাশে থাকবো না। সারা জীবন আমি তোমার পাশে আছি, তোমাকে আমি সারা জীবন ভালোবেসে যাব কমলিনী। প্রতিনিয়ত তোমার কাছে আমাকে পরীক্ষা দিতে হয়, আমি একটা ট্রমার মধ্যে আছি, তোমার কাছে আমাকে অগ্নি পরীক্ষা দিয়ে থাকতে হয়। কেন কেন তুমি সেটা করো? এমনটা কি তুমি ছিলে আগে? এমনটা তো ছিলে না কমলিনী। বিয়ের পর থেকে তুমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছো, তুমি নিজে নিজে ভাবছো হয়তোবা তুমি অপরাধ করে ফেলেছো, কিন্তু বিয়ের সময় তো তুমি আটকাওনি। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছিলাম, তুমি যদি এ বিয়েতে বাধা হয়ে দাঁড়াতে আমি সমস্ত কিছু ছিঁড়ে ফেলতাম, আমি তোমাকে কোনোভাবে আটকাতাম না। এদিকে কুর্চি অয়নকে বলে দেখো তুমি আমাকে আটকানোর চেষ্টা করবে না, তুমি তোমার বৌদিকে নিয়ে থাকো, তোমার বৌদি তো চলে গিয়েছে আমি আসবো বলে। আমি কিন্তু তোমার বৌদির জন্য কোনো কিছুই করতাম না, তোমার বৌদি থাকলে আমার কোনো আপত্তিও ছিল না। তুমি তোমার বৌদির কথা মতো আমাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো। এই আঘাতগুলো না আমি কোনোদিন ভুলতে পারবো না, যে আঘাত তুমি আমাকে দিয়েছো। আর আমি সিদ্ধান্ত যেহেতু নিয়ে ফেলেছি আমি তোমার সঙ্গে থাকবো না, আমি থাকবো না। আমি তোমাকে তো স্বাধীন করে দিয়েছিলাম, তুমি ডিভোর্স পেপার নিয়ে এসো, আমি তোমাকে সই করে দিব। তুমি তো নিজেই কোনো কিছু করোনি। এদিকে অয়নদীপ তখন বলে তুমি কি করে ভাবলে যে তোমাকে আমি এত সহজেই ছেড়ে দেব? আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব না, আমি সেই ধরনের মানুষ নই। তোমাকে ছেড়ে দিলে তুমি আবার অন্য একটা নিয়ে ঘুরতে, তুমি তো আরেকটা ডাল গজিয়ে নিতে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মরে গেলেও আমি তোমাকে কোনো দিন ছাড়বো না। তখনই কুর্চি বলে আমি জানি তুমি কেমন ধরনের মানুষ, তোমার ভেতরে ভেতরে যে নষ্টামি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আমি সেদিন আরও ভালো করে বুঝতে পারছি তুমি যেদিন আমার বৌদিবাইয়ের বিরুদ্ধে সেই কেসটা তুলে নিয়েছিলে। কেমন মানুষ তুমি, হ্যাঁ? কতটা নির্লজ্জ হলে এই কাজটুকু তুমি করতে পারলে? এদিকে অয়নদীপ তখন বলে দেখো সেদিন কিন্তু আমি কেসটা নিয়েছি শুধুমাত্র একটি কারণে, তোমার প্রতি রাগ, তোমার প্রতি ক্ষোভ ছিল, তোমার বৌদির প্রতি আমার কোনো কিছুই ছিল না। এখন তুমি তো তোমার বৌদিকে খুব পছন্দ করো, আর সেই জন্যই আমি হাতে কেসটা নিয়েছিলাম। আর তোমার দাদা যেদিন আমার চেম্বারে এসেছিল কেসটা নেওয়ার জন্য আমাকে বলেছিল, সেদিন যে আমি কি খুশি হয়েছি, আমি মনে করেছিলাম তোমাকে একটা উচিত শিক্ষা দিব। তুমি আমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছো, আর সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কুর্চি তখন বলে আমি তোমাকে ছেড়ে যাইনি। তখনই আবার অয়ন বলে আচ্ছা তুমি একটা সত্যি কথা বলবে, তুমি কি কোনোদিন আমার কাছ থেকে সুখ পাওনি? কুর্চি তখন বলে সুখ কোনো দিনই পাইনি। হ্যাঁ অবশ্য পেয়েছি 1 বছর, সেটা আমি বলবো না, কিন্তু কিছু কথা আমার কাটার মতো এখনও গায়ের মধ্যে লেগে রয়েছে, যেগুলো আমি কোনোভাবেই কোনো দিন ভুলতে পারবো না, জানো তো। এদিকে তখনই অয়নদীপ বলে ওঠে ছাড়ো না এসব কিছু, দেখো আমার বৌদির তো স্বামী নেই, আর ওর ছেলে মেয়ে কোনো কিছুই নেই, এখন বৌদিকেও তো আগলে রাখতে হয় নাকি? তখনই কুর্চি বলে আগলে যেহেতু রাখবে তাকে আপন করে নেও না, আমি তো তোমাকে বাধা দেইনি, তোমাকে তো বললাম তুমি নতুন করে সবটা শুরু করো। এদিকে তখনই অয়নদীপ বলে হ্যাঁ আমি নতুন করে শুরু করি, তুমিও অন্য দিক দিয়ে শুরু করো, সেটাই তো ভাবছো? তোমার না খুশি হওয়া দরকার, জানো তো। সে তখন বলে আমি আমি আশীর্বাদ করি তোমার মতো এমন স্বামী যেন কোনো মেয়ের কপালে না জুটুক। তুমি আমার ছেলের থেকে দূরে ছড়িয়ে দিয়েছো, তোমার বউদের কথা শুনে আমার ছেলের মুখটুকু আমাকে দেখতে দাওনি। এগুলো না আমি কোনোভাবেই বলতে পারবো না, এই কষ্টগুলো এখনও আমার মনের মধ্যে চাপা রয়েছে। তখনই অয়নদীপ বলে আচ্ছা ছাড়ো তো, এত কথা এখন বলতে হবে কেন? আরেকটা কথা জানো তো, আমি তোমার উপর আরও সন্দেহ করছিলাম, আমি ভেবেছিলাম হয়তোবা ওই নতুনের সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে। অন্যদিকে কমলিনীর দিকে তাকিয়ে নতুন বলে দেখো কমলিনী, আমি কোনোভাবেই তোমাকে ভুল বুঝছি না, কিন্তু তোমার কথাগুলোর ফিডব্যাক দিচ্ছি। এদিকে কমলিনী তাকিয়ে থাকে, কমলিনী কোনো কথাই
বলতে পারছে না। নতুন তখন বলে, আমি তো একটা মানুষ, তাই না? আমার বিবেচনা তো তোমাকে করতে হবে। আমি যেহেতু তোমার কথা ভাবি, তুমি আমার কথা একবার ভেবেছো? তখনই আবার কমলিনী বলে ওঠে, দেখো তুমি অনেক শিক্ষিত, তুমি সমাজকে ভয় পাও না, সমাজের প্রতিপক্ষ হয়ে লড়তে পারো, কিন্তু আমি তো সেটা করতে পারি না। আমার বড় বড় ছেলে মেয়ে রয়েছে, আমি এতটা শিক্ষিতও নই, আমি কারোর সঙ্গে লড়াইও করতে পারি না। সেজন্য আমি আমার মনের মধ্যে যা সত্যি আছে সবটাই আমি তোমাকে জানিয়ে দিয়েছি। এতে আমার দোষটা কোথায়? তুমি আমাকে এভাবে কেন ইগনোর করছো? আমি কিছুই বুঝতে পারছি না। এভাবে কেন কথা বলছো? নতুন তখন বলে, কেন? আমি তো তোমার জন্য লড়ে গিয়েছি। তোমার লড়তে কিসের এত ভয়? আমি তো তোমাকে একটা কথা বলেছি, সব সময় আমি তোমার পাশে আছি, আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। তাহলে কেন তুমি ভয়টা পাবে? কিছুই বুঝতে পারছি না। তুমি তোমার ছেলের জন্য আমাকে কষ্ট দিচ্ছ। তোমার ছেলেকে তো আমি ছেলের মতোই করে দেখি। না, তুমি আমাকে শুধু ভুল বুঝেই যাচ্ছ। প্রতিটা পদে পদে আমার পরীক্ষা নিচ্ছ, অগ্নি পরীক্ষা নিচ্ছ তুমি। এই পরীক্ষাগুলো তোমাকে কেন নিতে হবে? তোমার কাছে আমাকে কেন এই পরীক্ষাগুলো দিতে হবে? এদিকে কমলিনী তখন নতুনের দিকে তাকিয়ে বলে, কেন? তুমিও তো আমার পরীক্ষা নাও, সেটাকে আমি বলেছিলাম? অন্যদিকে কুর্চি তখন বলে, ছি, তোমার এরকম মাইন্ড তুমি কি করে ভাবতে পারলে? হ্যাঁ, নতুন আমার একটা দাদার মতো, ভাইয়ের মতো, আর তার সম্পর্কে তুমি এই কথাগুলো বলতে পারলে? তোমার মন মানসিকতা না আসলে অন্য লেভেলের। তখনই আবার অয়নদেব বলে, কি বলবো বলো তো? তোমার বাড়িতে ছিল নতুনদা, আর আমি ভেবেই নিয়েছিলাম হয়তোবা ওই নতুনের জন্য হয়তোবা তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, আর সেজন্য আমার একটু রাগ ক্ষোভ হয়েছিল। আর এখন তো আমি বুঝতে পারছি আসলে তোমার বৌদির সঙ্গে একটা সম্পর্ক ছিল, এখন বিয়েটাও হয়ে গিয়েছে, তাই আমি তোমাকে ফিরিয়ে আনতে বাধ্য করেছি। আর তখনই কুর্চি বলে, ও, তার মানে তুমি এখন হয়তোবা ভাবছো এসব কিছু মিথ্যে, নতুনদার সঙ্গে আমার কোনো কিছু ছিল না, এখন তুমি আমাকে এই বাড়িতে ফিরে আনার জন্য এখন তুমি আমাকে নেমন্তন্ন করেছো, তাই তো? তখনই অয়নদেব বলে, তুমি যা খুশি তা ভাবতে পারো, আমার কিচ্ছু যায় আসবে না। এগুলো ছাড়ো তো, এখন তুমি এখানে থাকো, আমি বরং ছাদে চলে যাচ্ছি, কিন্তু তুমি এই ঘর ছেড়ে কোথাও যাবে না। আমার কথাটা প্লিজ রাখো, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আশেপাশে অনেক মানুষ রয়েছে, আজকে বিয়েবাড়ি, কে কত কথা বলবে সেগুলো আমি কোনোভাবে নিতে পারবো না। এদিকে নতুন বলে, আমি তোমার অগ্নি পরীক্ষা নিয়েছি কবে? তুমি আমাকে বলতে পারবে? আমি কোনোদিন তোমার অগ্নি পরীক্ষা নেইনি, বরং তুমি আমার পরীক্ষা নিয়েছো। আমি সবসময় তোমার পাশে ছিলাম, কোনো কথার মধ্যে তোমাকে আমি ইনভলভ করিনি, বরং তুমি আমাকে না দিনের পর দিন অপমান করে গিয়েছো। তুমি এই কথাগুলো আমাকে বলতে বাধ্য করছো, আমি এগুলো কোনোভাবে সহ্য করতে পারছি না। এদিকে কমলিনী নতুনের কাছে এসে বলে, তুমি এরকম কেন করছো? দেখো প্লিজ, এরকমটা করবে না, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? নতুন তখন বলে, তুমি ভালোবাসো ঠিকই, কিন্তু তুমি সেটা প্রকাশ করতে পারো না। আমি তো নিজের লড়ে প্রতিবেশী, সমাজ, সকলকে উপেক্ষা করে তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়েটাও করে নিয়েছি। তুমি চুপ ছিলে, তুমি সেদিন কোনো কিছুই বলনি, তুমি সম্মতি দিয়েছো। তখনই কমলিনী বলে, হ্যাঁ, আমি তো নিজে সম্মতি দিয়েছি, আমি তোমাকে ভালোবাসি, তাই না? নতুন তখন বলে, হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো ঠিকই, কিন্তু সেটা মুখে, অন্তর দিয়ে নয়। তুমি যদি চাও না আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নেব, কোনো সমস্যা নেই, আমি অনেক দূরে চলে যাব। এই কথা শোনার পর তখনই কমলিনী চিৎকার করে ওঠে, না, এমন ধরনের কথা তুমি বলবে না। তুমি এই সামান্য একটু ঘটনার জন্য এভাবে আমাকে কথা শোনাচ্ছ, আমাকে দূরে ঠেলে দিচ্ছ। নতুন তখন বলে, আমি কখনো তোমাকে দূরে ঠেলে দিতে পারবো না, বরং তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। আমি সত্যি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সেটা তুমি কোনোভাবে বুঝতে পারো না। নতুন কিন্তু আসলে ঠিক কথাই বলছে। নতুন আসলে পুরুষ হিসাবে কমলিনীর কাছ থেকে অনেক অপমান অপবাদ সহ্য করে নিচ্ছে। অন্য পুরুষ হলে সেগুলো কিন্তু সহ্য করতো না, তাকে বন্ধুত্বের মতো দেখে, তাকে ভালোবাসে, সেজন্য এইসব কিছু সহ্য করে নিচ্ছে। তো বন্ধুরা, কমলিনীর কি এসব আচরণ করা ঠিক হচ্ছে? আপনাদের কি মতামত কমেন্ট করে জানান।